আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। কালকে আমরা নীলাঞ্জন দাস, মমতা টিএমসির মুখপাত্র, তার সাথে খোলাখুলি কথা বলছিলাম ফিরহাদ হাকিমকে নিয়ে। কিছু প্রশ্ন রয়ে গেছিল। নীলাঞ্জন, ট্রু নিউজ বাংলায় স্বাগত তোমাকে। তোমরা অনেক ইন্টারনাল ডিসকাশন করছো, বোঝাই যাচ্ছে যে অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, কি ভুল হয়েছে সেটা নিয়ে। এই চুলচেরা বিশ্লেষণ যদি এই 60টি এমএলএ বেরোনোর আগে করতে, তাদের অভিযোগ যে আমাদের বের করে এখন চুলচেরা বিশ্লেষণ করে লাভ কি? আমরাই তো বলেছিলাম 4 তারিখের পরে 6 তারিখে যখন মিটিং হয়েছিল যে আমাদের খুলে কথা বলতে দিন, আমরা বলতে চাই যে কেন আমরা হেরে গেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে সবাই উঠে দাঁড়িয়ে অভিষেককে স্যালিউট করো, যেটা আমরা করতে চাইনি, আমাদের বক্তব্য রাখতে দেওয়া হয়নি, তাই জন্য আমরা বেরিয়ে গেছি। তো একটু দেরি হয়ে গেল কি চুলচেরা বিশ্লেষণ করার? বিশ্লেষণ দল করবে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা যখন রাজনৈতিকভাবে একটা হারের শিকার হয়েছি এবং সেখানে বিভিন্ন কারণ আছে, সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণ বা আমাদের গভর্নেন্স ফেলিয়ার বা অ্যান্টি ইনকামবেন্সি এটা কারণ নয়। তার একটা বড় কারণ হচ্ছে প্রচুর জায়গায় কাউন্টিং এ কিন্তু ভুলভাল হয়েছে। এটা আমাদের কাছে আমি ওই 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 বিষয়ে আলাদা আলাদা অন্য এক ওই ও ব্যাপারে আলাদা কথা বলবো। আমার খুব ফোকাস কোয়েশ্চেন ছিল, 60টি এমএলএ বলছে যে যদি চুলচেরা বিশ্লেষণ হতো, আমাদের মন খুলে কথা বলার সুযোগ দেওয়া হতো, আমরা বেরোতাম না। এটা তখনই তারা বলেছিল, কাউন্সিলররাও তাই বলেছিল। রাইট রাইট তারা তো অনেক কথা এখন বলবে তারা বেরিয়ে গেছে, তারা বেইমানি করে বেরিয়ে গেছে। সিম্পল কথা, সিম্পল। তারা বেইমানি করেছে, তাদের কথা বলার জায়গা ছিল না, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। আজকের দিনে আমার মতো ছোট কর্মী যদি ডাকা হয়েছে তারপরে তারা কথা বলার জায়গা পাচ্ছেন না, এটা তো কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না এই কথা। তো সেই জন্য বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নীলাঞ্জন, আপনার মতো ছোট কর্মী এখন কথা বলার জায়গা পাচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পাচ্ছেন কত বড় ধাক্কা তিনি খেয়েছেন, তাই জন্য তোমাদের সুযোগ দিচ্ছেন মনের কথা বলা তাকে এবং মিডিয়াকে। আমি আপনার কথা সূত্র ধরেই বলছি যে এতদিন অব্দি এই যে আজকের দিনে যারা বেরিয়ে গেছেন, আজকের দিনে যারা দাবি করছেন যে তারা কথা বলার সুযোগ পেতেন না, তারাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন, তারাই তো কাউকে ওনার কাছে ঘেঁচতে দিতেন না। তার সিকিউরিটির থেকে বড় সিকিউরিটি হয়ে গেছিলেন তো এই সমস্ত নেতারা। এই যে আপনি দুজন মন্ত্রীকে এখন স্ক্রিনে দেখাচ্ছেন, এই একজন আমার জেলার মন্ত্রী, তাকে তো কখনোই পাওয়া যেত না, কর্মীরা তাকে পেতই না। আরেকজন ফিরহাদ হাকিম আর অরূপ বিশ্বাস সারাক্ষণ মমতা ব্যানার্জিকে ঘিরে থাকতেন। তো এদের মুখে আজকের দিনে মানায়? আর যে সমস্ত এমএলএরা গেছেন তারা দুটো কারণে গেছেন, এক হচ্ছে হয় ভয়ে বা নিজেদের মানে আরো কিছু চাই, মানে এতদিন ধরে যেই মেদটা জমেছে, তারা যেরকম ভাবে একটা সরকারের থেকে সরকারি এমএলএর যেই পার্কস এন্ড প্রিভিলেজেস সেগুলো থেকে তারা বঞ্চিত থাকতে চাইছেন না। হয় চাপের কারণে, না হলে প্রলোভনের কারণে, এর বাইরে কোনো কারণ নেই, বিশ্বাস করুন। না হলে আজকের দিনে যেই এমএলএরা রয়েছেন, ধরুন কুণাল ঘোষ বেলেঘাটার এমএলএ, তিনি দলের অন্দরে মাঝে মাঝে বাইরে অনেক সমালোচনা করেন, কিন্তু তারপরেও তিনি দিদির সাথে আছেন। সো দিস ইজ কল্ড লয়্যালটি। আপনি যখন একটা পার্টিতে থাকবেন, একটা পার্টি করছেন, সেখানে একটা বেসিক একটা লয়্যালটি না থাকলে, আপনার যদি একটা আইডিওলজি না থাকে, তাহলে আপনি পার্টিটা করছেন কেন? তার মানে বোঝাই যাচ্ছে আপনারা করতে এসেছিলেন মেরে মুছে খাওয়ার জন্য। সিম্পল। এবং আজকের দিনে আপনারা বিজেপি বা তার প্রক্সি দলগুলোতে যাচ্ছেন শুধুমাত্র মেরে মুছে খাওয়ার জন্য। আপনার মনে হয় বিজেপি এদের খেতে দেবে? আপনি সত্যি বিশ্বাস করেন বিজেপি এদের খেতে দেবে? বিজেপি কেন খেতে দেবে না? ওমা, এতগুলো 20 জন এমপি তারা বসে বৈঠক করছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কিনা এসেছেন বলে বলে যে মানে আমি করাপশন শেষ করব, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। তার আজকে গিয়ে প্রয়োজন পড়ছে কাকুলি ঘোষ দস্তিদারের মতন মানে এমপিদের, যাদেরকে নারদাতে টাকা নিতে দেখা গেছে। তার প্রয়োজন পড়ছে সুদীপ ব্যানার্জিকে, যাকে রোজ ভ্যালিতে যিনি জেল কাটা। এটা আপনি ভুল বলছেন। তাদের বিজেপির প্রয়োজন পড়ছে না, এই এমপি এমএলএদের প্রয়োজন পড়েছে বলে বলে বিজেপি তাদেরকে দিয়ে ডিলিমিটেশন বিল পাস করাবে। এদের প্রয়োজন হচ্ছে বাঁচতে হবে, কিন্তু বিজেপির এদেরকে কিসের প্রয়োজন?
বিল পাস করানোর জন্য এটা বলছেন আপনি, বিল পাস করানোর জন্য। তো তাহলে তারা অপেক্ষা করতে পারলো না পরবর্তী লোকসভার জন্য? তারা কি জিততো না? তারা কি কনফিডেন্ট নয় যে পরের বার তারা লোকসভায় জিততে পারবে? তাদের আচ্ছা, আজকের আমি দিনে কেন কাকুলি দস্তিদারের মতন টেন্টেড এমপি কে তাদের দরকার? কেন তার আজকে এই সমস্ত শতাব্দী রায় হ্যান ত্যান যারা জীবনে কোনো পারফরমেন্স, জিরো পারফরমেন্স, তাদেরকে আজকে নীলাঞ্জন, দরকার পড়ছে? নীলাঞ্জন, আমরা একটা সিরিজ করছি, আজকে তার দ্বিতীয় পর্ব আপনাকে নিয়ে। শুধুমাত্র ফিরহাদ হাকিম, কাউন্সিলর, কেএমসি, এদের করাপশনের সাইকেল নিয়ে আমরা ডিসকাস করছি। অন্যান্য বক্তব্য আমরা অন্য দিনে কথা বলবো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এর মধ্যে কাউন্সিলর, পুলিশ, কালেকশন এজেন্ট, এদের ভূমিকা কি ছিল? মানে তৎকালীন পুলিশ টাকাটা, শুনুন, আমরা সবাই জানি যে পুলিশ ইনভলভ ছিল টাকা প্রসেস করার মধ্যে, ঠিক আছে? কোথাও না কোথাও যে টাকাটা তোলা হতো সেটাকে প্রসেস করত পুলিশ। এবার পুলিশের মন্ত্রী, আমি ওটাই বলছি, বারবার বলছি, আমি ওই তোলামূলের ব্র্যাকেটে পড়ি না। মানে এই কিভাবে তোলা তুলে তার কি প্রসেসিং হতো সেই নিয়ে আমার খুব একটা কিছু নলেজ নেই, এবং পুলিশ কি করতো সেটা নিয়েও আমার নলেজ নেই। বাট এটুকু আমার নলেজ আছে যে পুলিশ নিজের দায়িত্ব পালন করেনি, এবং তারা কোনো না কোনো ভাবেই নেক্সাসে যুক্ত। যদি যুক্ত না হতো তাহলে তারা চুপচাপ মুখবধির হয়ে বসে থাকতো না? এটা তো হতে পারে না, এটা কেউ বিশ্বাস করবে না। তো আজকের দিনে প্রশ্নটা বর্তমান সরকারের ওপর, যে এই সরকার নিজেদের হাতে আজকে পুলিশ প্রশাসন, তাহলে আজকে কেন তারা এই মানুষগুলোকে আড়াল করছে? কেন আজকে এরকম একটা ঋতব্রত তৃণমূল আলাদা করে গঠন হচ্ছে এবং যার কোনো এমএলএ দের গায়ে হাত পড়ছে না? কেন আজকে এনসিপিআই নামক একটা ভুইফোর পার্টি তৈরি হচ্ছে, তার এমপিদের গায়ে হাত পড়ছে না? এই প্রশ্নটা তো খুবই সিম্পল। এবং এদের গায়ে হাত দেবে না বলেই এই পুলিশদেরও ধরা হচ্ছে না, কোনো এই ধরনের কাউন্সিলর গুলোকেও ধরা হচ্ছে না, কিছু ধরা হচ্ছে না। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে কারণ 15 জন মারা গেছে, এই সরকারের আমলে প্রথম ম্যাসাকার হয়েছে, এটাই কারণ। না হলে এটা নিয়েও আলোচনা হতো না, না হলে ফিরহাদ হাকিম এতদিনে পিএসসি চেয়ারম্যান হয়ে যেতেন, এটাই হতেন। আচ্ছা, ফিরহাদের সেক্রেটারি কালী, আপনি আগের এপিসোডে বলেছেন কালীর অনুমতি ছাড়া কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যান বেরোতো না। তো এত বড় কর্পোরেশন, এত প্রফেশনাল কাজ করছে, এই কর্পোরেশনের এত কাউন্সিল আছেন, বিজেপি যে থিওরি আমাদের বোঝাতে চাইছেন যে ফিরহাদের সেক্রেটারি সবকিছু চালাতো, এটা অনেকটা দিনকে রাত বলার মতো নয় কি? ফিরহাদের সেক্রেটারি কালী ব্যানার্জি কর্পোরেশনে, আপনিও সেটা বলছেন যেটা বিজেপি বলছে, যে একটা সেকেন্ড মেয়র ছিল ফিরহাদের সেক্রেটারি। তো ফিরহাদের সেক্রেটারি এত বড় একটা লোক, ফিরহাদ তার হাত দিয়ে টাকা নিত, তার থ্রু টাকা নিত, সেই টাকা প্রসেস করতো পুলিশ, এবং সেই টাকাটা তুলতো কাউন্সিলর। এই জলের মতো সত্যটা আমার মতো ছোট সাংবাদিক বুঝতে পারে, আর আপনি জানেন না কি করে হয়? খুলে বলুন কি হতো। না না, আপনিও যেখানে আমিও সেখানে, আপনিও যেটা বুঝতে পারছেন বুঝতে আমিও পারছি, কিন্তু আমি তো আনভেরিফাইড আনফাউন্ডেড কথাবার্তা বলতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। আমি কি বলতে পারি যে এই জিনিসটা মনে হচ্ছে, এরকম অভিযোগ মানুষের থেকে আসছে, এবং এরকম অভিযোগ আপনাদের থেকেই আসছে, বিজেপির থেকেই আসছে, যদি সেটা আসে। না না, আমার থেকে, আমি বিজেপি নই, আমাদের থেকে মানে, আমাদের থেকে বিজেপির থেকে মানে কি? আমরা একটা ছোট্ট মিডিয়া হাউস, বিজেপির সাথে কোনো যোগাযোগ নেই। একটা ঘটনাকে জাস্ট কমন সেন্স থেকে এটা বোঝা যাচ্ছে তো, আপনিও যেটা বুঝতে পারছেন আমিও সেটা বুঝতে পারছি, এটা বলছি। এটা দিস ইজ কমন সেন্স, যে এরকম যদি একটা ঘটনা ঘটে থাকে, সেখানে যদি ইঞ্জিনিয়ার একটা ফল্টি প্ল্যানকে অ্যাপ্রুভাল দিয়ে থাকেন এবং পরবর্তীকালে সেটা মেয়র অ্যাপ্রুভাল দিয়ে থাকেন, মেয়রের এই যে ডান হাত কালী সে অ্যাপ্রুভাল দিয়ে থাকে, তো তাহলে তো বোঝা যাচ্ছে যে এখানে একটা নেক্সাস কাজ করেছে। তো সেই নেক্সাসটা ধরতে হবে তো। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নাম করছেন আর পুলিশ বসে আছে, আর পুলিশ গিয়ে নিঃসন্দেহে, না না, নিঃসন্দেহে ধরতে হবে, অপেক্ষা করা যায়। বর্তমান সরকারের কোনো স্টেক আছে নাকি যে কিছু পুলিশ অফিসার, কিছু আমলা তারা ধরা পড়বে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? না না, যদি তাই হতো তাহলে অ্যাসেম্বলিতে শুভেন্দু বাবু কেন ফিরহাদ হাকিমের নাম নিয়ে কথা বললেন সেটা আপনি এক্সপ্লেন করতে পারেন? নাম নাও নিতে পারতেন,
নাম নাও নিতে পারতেন, উনি ফিরাজকে বলতে পারতেন না যে আপনার সই আছে। তার মানে দিস ইজ ডেরিলিকশন অফ ডিউটি। একটা জিনিস বুঝুন, এইরকম ভাবে হবে না। একটা নাম করে দিলাম, নিজেরা সাধু সেজে গেলাম যে ওই তো এরা সবাই জড়িত ছিল। ফিরাদ হাকিম মানে শুভেন্দু অধিকারী বলতে চাইছেন ফিরাদ হাকিম জড়িত ছিল, অর্থাৎ মমতা ব্যানার্জি কি জানতেন না? বা এটাই মিডিয়ারও বক্তব্য, এটাই শুভেন্দু অধিকারীরও বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে আপনি তো জানেন, আপনি তো আজকে মুখ্যমন্ত্রী, আপনি কি করছেন? বসে আছেন কেন? অ্যারেস্ট করুন, দুটোকে অ্যারেস্ট করুন, পুরো জিনিসটাকে উন্মুক্ত করুন, পুরো পুরো এই সাইকেলটাকে, পুরো নেক্সাসটাকে আপনারা বাইরে আনুন। কি আটকাচ্ছে, কোথায় আটকাচ্ছে বলুন? আজকে নারদা ফাইল কেন খোলা হচ্ছে না? ঠিক আছে, আমরা ওটা আলাদা ডিসকাশন। নতুন অ্যান্টি কারাপশন বিষয়টা একই, আমি ওটা ডিসকাশনের ব্যাপার না। আমি বলছি এই যে একটা বলে না কাতনি আর কারনি, তো ওই করতে গিয়ে কোথায় বাধা প্রাপ্ত হচ্ছে মুখ্যমন্ত্রী? এবার নতুন অ্যান্টি কারাপশন আইন যেটা এসেছে এই সপ্তাহে, সেটা লাগু হবে খুব শীঘ্রই, এক সপ্তাহের মধ্যেই। তো আপনি কি মনে করেন এই অ্যান্টি কারাপশন আইনটা দিয়ে ফিরাদ হাকিমকে ধরা হবে, কিংবা আরো যারা আছেন, যারা ওই 60টি এমএলএ এর মধ্যে নেই, যে গোষ্ঠী বাইরে বেরিয়ে এসছে, সেই 60টি এমএলএ এর বাইরে যে টিএমসি নেতাদের, তাদের ধরা হবে এই নতুন অ্যান্টি কারাপশন আইনকে দিয়ে? আপনি তো জানেন অ্যান্টি কারাপশন আইন যেটা পাস হচ্ছে। অ্যাবসলিউটলি। এবার এই অ্যান্টি কারাপশন অ্যাক্টে কাউকে যদি ধরা হয়, বলা হচ্ছে তার প্রপার্টি অ্যাটাচমেন্ট করা হবে, এটুকুই যেটা বলা হচ্ছে। ভেরি গুড, আমরা এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। আমরা চাইবো যে কারাপশনের যে অ্যালিগেশন গুলো এই 15 বছর ধরে উঠে এসেছে, ইনক্লুডিং নারদা এন্ড সারদা, সেই সমস্ত কিছুকে রিলুকড করা হোক, সমস্ত কিছুর ফাইলগুলো আবার খোলা হোক। এই যে এই আজকের দিনে এই ফিরাদ হাকিমের মতন যাদের নামগুলো উঠে আসছে, বা অরূপ বিশ্বাস বা যার নামই বলুন, সে যদি বর্তমানে আমার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসেরও কেউ হয়, তার বিরুদ্ধেও অ্যাকশন নিন। তার বিরুদ্ধে আমি তো ওপেনলি বলছি, তার বিরুদ্ধে অ্যাকশন নিন, তার প্রপার্টি অ্যাটাচমেন্ট করুন। এই তো পাওয়া যাচ্ছে তো, এই যে টিনা ভৌমিক সাহা কৃষ্ণনগর থেকে, তার বাড়ি থেকে নাকি 3 কেজি সোনা পাওয়া গেছে। ভাবতে পারেন, ভাবতে পারেন এই মানুষগুলো আমাদের পার্টিটাকে শেষ করেছে। আর এই মহিলা তেহট্টের টিকিটের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো এই মানুষগুলোকে অ্যারেস্ট করে তো অবশ্যই এই 3 কেজি সোনা বিলিয়ে দেওয়া হোক, মানুষের মধ্যে জনসাধারণের কাজে ব্যবহার হোক, অবশ্যই চাইবো। তো এই প্রপার্টি অ্যাটাচমেন্ট হোক, সেখানে ফিরাদ হাকিমের প্রপার্টি হোক, তারপরে যাদের যাদের নারদাতে টাকা নিতে দেখা গেছে তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হবে না। শুধুমাত্র তীরটা হচ্ছে শুধুমাত্র ক্যামাক স্ট্রিট, এরকম করলে তো হবে না। আইন যখন করবেন, আইন তো সবার জন্য করতে হবে। সেখানে তো নারদা সারদাতে যারা যারা চার্জশিটেড আছেন তাদেরও প্রপার্টি গুলো অ্যাটাচমেন্ট করতে হবে, সেটা কাঁথির হোক বা কোথাও হোক, সেগুলো অ্যাটাচমেন্ট করতে হবে। এখানেই আটকে যাচ্ছে সরকার, কারণ নিজেদের তো প্রবলেম না। এটা আইন তো আর আপনি সিলেক্টিভলি একটা মানুষের জন্য অ্যাপ্লাই করতে পারেন না। ওই আইনটাকে করে তো অন্য কেসগুলোর জন্য কোর্টে যাওয়া হবে, তখন তো লোকে ফেঁসে যাবে। দেখুন না, আইনটা তারা করছেন, আমি তো সাধুবাদ জানাচ্ছি, কিন্তু কোথায় কোথায় প্রয়োগ হয় সেটা দেখবো। ইন্দ্রাণী সাহা, এই নামটি শুনেছেন? ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, উনি কে? এই নামটি কি শুনেছেন? না, আমি শুনিনি। ফিরাদ হাকিমের খুব ক্লোজ। কে উনি? ফিরাদ হাকিম, দেখুন ফিরাদ হাকিমের সাথে আমার কোনো রকমের ওঠা বসা ছিল না। এই ধরনের মানুষ যারা দলটাকে শেষ করেছেন তারা প্রচুর। ওয়ার্ড নাম্বার 53 কোথায়? নীলাঞ্জন বাবু, ওয়ার্ড নাম্বার 53 এটা কোথায়, কি জানেন এর ব্যাপারে? না, আমি জানি না, আমি কলকাতার মানুষও নই। কলকাতার কোথায় কি কি মানে কি জটুগৃহ তৈরি হয়েছে, কোথায় কি ভুল ভ্রান্তি করাপশন কি হয়েছে, সেটা সম্বন্ধে আমার সম্যক ধারণা নেই। এই ধারণা আজকে মানে মানুষের কিন্তু ধারণা আছে। আপনি যদি ঘুরে ঘুরে বেড়ান, কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরেন, মানুষের সাথে কথা বলেন, তাহলে অনেক কিছু শুনতে পাবেন। আমরাও শুনতে পেতাম অনেক কিছু, কিন্তু সেই কথাগুলোর খুব একটা, সেগুলো জাস্ট চায়ের কাপের আড্ডা, এগুলো অনেক কিছু অ্যালেজ করা যায়। কটা কমপ্লেন্ট হয়েছে, কটা এই 15 বছরে কতগুলো কমপ্লেন্ট হয়েছে, যারা আজকের দিনে দাবি করছেন তারা এতদিন চুপ ছিলেন কেন? তা এখন যদি এগুলো হয়, তো তাহলে আপনারা যান কমপ্লেন করুন, তারপর সরকার অ্যারেস্ট করুক। সরকার যদি না করে, পুলিশ ইনঅ্যাকশন নিয়ে আমরা কোর্টে মুভ করব। এটা সিম্পল, অ্যাজ সিম্পল। আজকের দিনে সরকারের হাতে সমস্তটা, তারা বার করুক। আপনারাও যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আপনারা এটা বার করে সরকারের হাতে তুলে দিন, পুলিশ প্রশাসনের হাতে তুলে দিন। আচ্ছা, ইললিগাল কনস্ট্রাকশন সারা কলকাতায় ছড়িয়ে আছে। সেটা রেসিডেন্সিয়ালও আছে, G+5-এও আছে, হাই রাইজেও আছে,
ফ্যাক্টরি বিল্ডিংও আছে। এবারে এই ইলিগাল কনস্ট্রাকশন বহু বছর ধরে, গত 15-20 বছর ধরে তাদের প্ল্যান স্যাংশন করা হয়েছে, এবং এই প্ল্যানগুলো অবশ্যই কোথাও না কোথাও টাকার লেনদেন নিয়ে স্যাংশন করা হয়েছে। আপনার বক্তব্য কি? এই ইলিগাল কনস্ট্রাকশন শুভেন্দু বলছে বন্ধ করার জন্য কনস্ট্রাকশনই বন্ধ করা উচিত, আগামী 2 মাস সব প্ল্যান রিভিজিট হোক, নতুন করে দেখা হোক, এবং সেগুলো ভেরিফাইড হয়ে তারপরে আবার বিল্ডিং বানানো শুরু হবে। এটা 2 মাসে সম্ভব নয়, যদিও এটা 2 মাসে কখনোই সম্ভব নয়, কিন্তু আপনার 2 বছর লাগবে। কিন্তু আপনার বক্তব্য কি, যে বাড়িগুলো বানানো হয়ে গেছে, যেটা কেনা বেচা হয়ে গেছে, তার উপরে হাত দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত, কিন্তু পুরো ব্যাপারটা সর্বসমক্ষে এনে মানুষকে জানিয়ে, এটা হঠাৎ করে একদিন বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দিলাম, মানুষকে পথে বসালাম, সেটা কোনো ওয়ে হতে পারে না। এবং আপনি রাইটলি বললেন এটা 2 মাসের কাজ না, এটা 2 বছরের কাজ। 2 বছর কেন, এটা যত বছরই লাগুক এই জিনিসটাকে করতে হবে। মানুষের জীবন নিয়ে খেলা যাবে না, যেখানে যা হয়েছে। এবং আপনি 15 বছর বলছেন কেন, এটা বাম আমল থেকে হয়ে আসছে। কলকাতায় কতগুলো লিগালি সমস্ত কিছু করা আছে, আমি খুব সন্দেহ প্রকাশ করছি। এই যে পুরো বড় বাজারে এই বড় বড় বিল্ডিং গুলো, কোনটা লিগাল? ওরকম ভাবে হয় নাকি? ফায়ার পারমিশন পেলো কি করে? এগুলো কি করে লাগা লাগা বাড়ি এরকম ভাবে হয়? তো সেগুলো তো সব ইল্লিগাল। তো সেই প্রত্যেকটাই রিভিজিট করা উচিত, এবং সেখানে যেখানে মানে থাকলে অসুবিধা নেই, মানে ভেঙে পড়বে না, সেই জায়গাগুলোতে অত্যাধুনিক কিছু বিষয় দিয়ে সেখানে সেফটি অ্যারেঞ্জমেন্টস করতে হবে। আর যেগুলো ধরুন হয়ে গেছে, যেখানে ভেঙে পড়ার সম্ভাবনা দুলছে, পাশ দিয়ে মেট্রো গেলে বাড়ি দোলে, সেই বাড়ির মানুষদেরকে আগে থেকে প্রায় নোটিশ দিয়ে তাদেরকে 1 বছরের টাইম দিয়ে অন্যত্র শিফট করার ব্যবস্থা করতে হবে। সরকারকে তাদেরকে একটা সার্টেন সাহায্য করতে হবে নতুন মাথার ঠাঁই খোঁজার জন্য। ধরুন নীলাঞ্জন বাবু, আপনি যে বাড়িটাতে বসে আছেন এটা কত পুরনো, যেখান থেকে বসে কথা বলছেন? আমার বাড়ি আমি কলকাতায় থাকি না, আমি শ্রীরামপুরে থাকি। আমার বাড়ি, আমি ফ্ল্যাটে আছি, আমার ফ্ল্যাট ওরকম ভাবে দোলে না। যাই হোক, কত পুরনো? কত কত পুরনো? কত পুরনো আমার ফ্ল্যাট? ধরুন হয়ে গেল 19 বছর। 19 বছর। এবার ধরুন আপনি জানতে পারলেন শুভেন্দু বাবুর ইনভেস্টিগেশনের পরে যে পাওয়া যাচ্ছে যে এই বাড়িটাতে ফল্টি প্ল্যান স্যাংশন করে বাড়িটি প্রমোটার বানিয়েছে, এবং আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এই সমস্ত সবকিছুকে মানুষের জীবন বেশি মূল্যবান, মানে আপনার জীবন বেশি মূল্যবান, এই বাড়ি ভেঙে দেওয়া উচিত। আপনি কি ছেড়ে দেবেন এই বাড়িটি? অবশ্যই ছাড়তে হবে। সেটা আমি যদি ভেঙে পড়ি, আমি মারা পড়বো, আরো 100টা মানুষের একটা ম্যাসাকার হবে, সেখানে আমাকে অবশ্যই সেক্ষেত্রে বাড়ি ছাড়তে হবে। মানে আমাকে সরকারকে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। শুনুন, সরকারের ভুল হয়েছে, মানুষগুলো দায়ী নয়। সরকার তো আপনার ছিল, সরকার তো আপনার ছিল। না আমার আপনার ছিল, আপনার সরকার, আপনার সরকারের খেসারত শুভেন্দু বাবু কিভাবে দেবে? কেন দেবেন না? তিনি তো আজকে দিনে সরকারের মাথা, তাকেই তো দিতে হবে, তাকেই দিতে হবে। তিনি সরকার ইজ এ কন্টিনিউয়াম। আগের সরকার ভুল করেছে, তার খেসারত অবশ্যই দিতে হবে। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন গভর্নমেন্টে এসেছিলেন 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল, সেটা তিনি শোধ করতে হয়নি? তো এটা তো তাকে নিতে হবে, এই দায়টা নিতে হবে, নাহলে তার ইলেকশন কন্টেস্ট করা উচিত হয়নি শুভেন্দু অধিকারী। সে এসেছে, সে বলেছে সমস্ত করাপশন ফ্রি আমি সমাজ গড়ব, তাহলে করুন, ডু দ্যাট। মানুষ যদি এরকম পান যে যেই ফ্ল্যাটটা, যেই বিল্ডিংটা প্রবলেম আছে, সেগুলোতে আপনি মানুষকে নোটিশ দিন, মানুষকে আপনি 6 মাস 1 বছরের টাইম দিন অন্য জায়গায় বাড়িঘর দোয়ার জোগাড় করার জন্য, তাকে আপনি টাকা দিন, হাতে একটা সার্টেন একটা 5 লাখ 10 লাখ যা হোক একটা করে একটা বেসিক আপনি দিন সেই মানুষগুলোকে, সেই ক্ষতিগ্রস্ত মানুষদের। এটা তাদের দোষ নয়। তো এটা একটা পলিসির বিষয়। একটা এরকম মানুষের পেটে লাথি মারবো যদি সরকারের যদি ইয়ে থাকে, তাহলে মুশকিল। এই যে আপনি বলছেন এখন নেতা যারা করাপশন করেছে তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করবেন, আমি বলছি এটা করুন, সেই অ্যাটাচমেন্টে যা টাকা পাবেন সেটা মানুষের মধ্যে বিলিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। তাইলেই পুরো একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। না, কিন্তু ব্যাপারটা আপনি এটা যে বলছেন যে G+5 একটা বাড়ি বানানো হয়েছে, যেটা ফল্টি প্ল্যান, কারণ সেটা যে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে হেড ছিলেন তৃণমূল আমলের, তিনি টাকা খেয়েছেন, ইঞ্জিনিয়াররা টাকা খেয়েছে, এবং ফল্টি, ঠিক আছে, যে কোনো আমলে, আগের আমলে তারা টাকা খেয়েছেন, টাকা খেয়ে ফল্টি প্ল্যান স্যাংশন করেছেন, এবং শুভেন্দুবাবুর সরকার
মানুষদের উৎখাত করবেন সেই বাড়ি থেকে এবং টাকা দেবেন সরকারের তহবিল থেকে, কিন্তু যে ঘুষের টাকাটা সেটা আগের কাউন্সিলররা, আগের কমিশনাররা সেই টাকাটা নিয়ে বেরিয়ে গেছে। এটা কি করে না না, বেরিয়ে কেউ যাবে না, কেন বেরিয়ে যাবে? না 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 না, আপনি বুঝতে পারেন না। এইটাই তো গভর্নেন্স। গভর্নেন্স মানে কি? যে আপনি যেই মানুষের সাথে রং হয়েছে, যার সাথে ভুল হয়েছে, তাকে আপনি প্রোটেকশন দেবেন, আর যেই মানুষ ভুল করেছে তাদেরকে আপনি জেলে ঢোকান, তার বাড়িঘর দুয়ার অ্যাটাচমেন্ট করবেন, এটাই তো উচিত। সেই জিনিসটা করে মানুষকে দিন, সেটা মানুষকে দিচ্ছেন, এটাই তো একটা ইকুইটেবল সোসাইটি, এটাই তো গভর্নমেন্টের কাজ। নাহলে তো গভর্নমেন্টের প্রয়োজনই ছিল না। নাহলে গভর্নমেন্ট হয় কি জন্য? এটা তো আমি বেসিক পলিটিক্যাল সায়েন্স, যে গভর্নমেন্টের ফাংশনটা কি, পারপাসটা কি, এটাই পারপাস। এটা গত 15 বছর যেটা যেটা সিপিএম এর আমলে, 15 বছরের কোনো গল্পই নয়। না না ঠিক আছে, এটা সিপিএম এর আমল থেকে হয়ে আসছে। আমি আমি মেনে নিচ্ছি আপনার কথা যে এটা বামেদের আমল থেকে হয়ে এসছে, এটা গত 15 বছরের ব্যাপার নয়। আমি বলছি 15 বছরে যদি কোনো একটা ফল্টি প্ল্যান হয়ে থাকে তার দায়িত্ব নিতে হবে। না, তো এই 15 বছরে এই দায়িত্বটা আপনারা নেননি কেন, যে কারাপশনটা বামেরা করে গেছে, যেটা এখন শুভেন্দুকে করতে বলছে, যে দায়িত্বটা না আমরা করতে বলছি না, তিনি বলছেন করবেন, তিনি বলছেন। ব্যাপারটা বুঝুন, আমরা এত কাজ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম একটা ইনহেরিট করেছেন যেখানে রাজ্যে কোনো কিছুই ছিল না, সেই জায়গা থেকে ডাবল ডিজিটে গ্রোথ রেটে নিয়ে গেছে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি কি কাজ করেছেন সেটা স্বর্ণাক্ষরে বাংলার ইতিহাসে লেখা থাকবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক কাজই করতে পারেননি। তারপরে তিনি এই যে যেটা বললাম, বেশ কিছু করাপ্ট তার আশেপাশের লোকজন দ্বারা তিনি ঘিরে গেছিলেন, সেই জন্য অনেক কিছু হয়নি। এবার আজকের দিনে শুভেন্দু অধিকারী যদি গলা ফাটিয়ে বলছেন, যখন কথাটা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তিনি পলিসি নিচ্ছেন, হি ইজ দ্য পলিসি মেকার, উনি পলিসি নিচ্ছেন যে সমস্ত কনস্ট্রাকশন বন্ধ করে দেবো, অডিট হবে, অডিট হওয়ার পরে যেগুলো পাস হবে সেগুলো হবে। আচ্ছা আপনি বলুন তো, এই অডিট হওয়ার পরেও তো করাপশন হতে পারে, তখন কি হবে? শুভেন্দু অধিকারীর আমলে এই যে অডিট টিম বসিয়েছে, তারা করাপশন করবে না এই গ্যারান্টি আপনি দিচ্ছেন? তো ওই জন্য এই কথাগুলো বলতে খুবই ইজি, কিন্তু জিনিসটা করে দেখানো খুব ডিফিকাল্ট। এটা আমরা দেখবো, আমাদের নজর থাকবে যে গভর্নমেন্ট কতটা তারা কাজ করতে চাইছেন, আর কতটা রাজনৈতিক অভিসন্ধি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা তুলতে চাইছেন, সেই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা নীলাঞ্জন, এই যে আপনি ফিরাদের উপরে এত কেচ্ছা কেলেঙ্কারির কথা বলছেন দুটো এপিসোডে, একটা কথা তো মানেন যে কাদা ছুড়লে তার ছিটে নিজের গায়েতেও পড়ে, মানে তৃণমূলের গায়েতে পড়বে। আর এখানে তৃণমূল বলতে এখন অভিষেকের গা বাঁচাতে পুরো তৃণমূলের পুরো প্রবলেমটাই হচ্ছে যে অভিষেককে কিভাবে বাঁচানো যায়। অভিষেকদের সাথে ফিরাদ হাকিমের খুব একটা কিছু সম্পর্ক ছিল বলেই তো আমার মনে হয় না। আমি এখানে সম্পর্কের কথা হচ্ছে না। ফিরাদ যদি মুখ খোলে তাহলে তো সে সব থেকে বেশি বিপদ পড়বে অভিষেক। ফিরাদ হাকিমের তো আগে সবার আগে উনি তো আগে থাকারই কথা নয়। উনি আজকে রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছেন কি করে, এটাই তো বুঝতে পারছি না। যেই মানুষটার জন্য, যেই মানুষটার হাতে 15টা প্রাণের রক্তের দাগ লেগে আছে, যেই মানুষটার হাতে, কথাগুলো আপনি ফিরাদ হাকিমকে নিয়ে বলছেন, আপনি একবার ভাবুন কথা বলার আগে। ফিরাদ হাকিম মুখ খুললে উনি তো সব সিক্রেট আপনাদের পার্টি জানেন। হ্যাঁ বলুন না, তিনি বলুন, আপনি কি বলতে, আপনি আমার মুখ থেকে কি বার করার চেষ্টা করছেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যদি ইমপ্লিকেট করেন, এই কয়েদি ফিরাদ হাকিম যে 2 দিন বাদে কয়েদি হবে, সে যদি কালকে গিয়ে বলে যে না আমি দোষী না, অভিষেক ব্যানার্জি দোষী, তো অভিষেক ব্যানার্জি যাবেন। অভিষেক ব্যানার্জি অলরেডি তো 12 বার কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছেন, তো তিনি গিয়ে তার উত্তর দেবেন, তার লয়াররা তার উত্তর দেবেন। তিনি যদি ইনভলভ, এটা যদি প্রমাণ করতে পারে ইনভেস্টিগেটিং অথরিটি, তারা তাকে গ্রেফতার করবে, ইটস ওকে, কি আছে? যা জাস্টিস দেওয়াটা সরকারের কাজ, তাদের ইনভেস্টিগেট করুক, জাস্টিস দিক। এই ধরনের বিধানসভায় দাঁড়িয়ে একটা থিয়েট্রিক্স করা এবং রেটরিক করা, এটা সরকারের কাজ নয়। নীলাঞ্জন, আপনার কথা শুনে একটু আশা পাচ্ছি মমতা বদলাচ্ছেন, কারণ আপনি অবশ্যই এত স্পষ্ট কথা বলতে পারতেন না যদি মমতার সাই না থাকতো। মমতা বদলাচ্ছেন কিন্তু অনেক দেরি করে ফেলেছেন।
দিদি বদলাচ্ছেন কিনা বলতে পারবো না, দিদি বদলাক এটা আমরা চাইও না। তার ভালোবাসার হাতটা, স্নেহের হাতটা যেন সঠিক মানুষদের ওপর আগামী দিনে পড়ে, আমাদের মতো মানুষদের যাতে তিনি নেতৃত্ব দিতে পারেন আগামী আরো যত বছর তিনি পাবলিক লাইফে থাকবেন সেটাই। স্নেহ ছাড়া সব থেকে স্নেহটা সঠিক মানুষদের ওপর পড়ুক, বেঠিক মানুষদের ওপর পড়লে সমাজের ক্ষতি হয়। এটা এটা আপনি যতই গলা ফাটিয়ে বলেন, খুব কম লোকে বিশ্বাস করবেন যে মমতা ব্যানার্জি কিছুই জানতেন না। উনি একদম অবোধ শিশু কিংবা মাতৃত্বের জায়গা থেকে, মাতৃত্বের স্নেহের জায়গা থেকে একটা পুরো দল, কারণ এই 60 জন এমএলএ এর মধ্যে আজকে যদি এই বিলটা পাস হয় এবং যদি বিজেপি অ্যাকশন নিতে চায় তাহলে 35 জন 40 জন এমএলএ আমরা তো শিওর 60 জনেরই কিছু প্রবলেম আছে, 60 জনই কোথাও না কোথাও একটা দুর্নীতির সাথে জড়িত আছে। আর সেটা মমতা জানতেন না, সেটা মমতাময়ী মা উনি হয়ে উনি সবকিছু সবাইকে ছেড়ে দিয়েছেন, এটা কেউ বিশ্বাস করবে। তবে হ্যাঁ, উনি বদলাচ্ছেন, আপনার কথা থেকে এটা ক্লিয়ার যে উনি বদলাচ্ছেন, উনি কোথাও না কোথাও নিজের ভুল বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলতে, এবং আমার খুব ভালো লাগছে যে এত স্পষ্ট এবং খুলে কথা বলছেন আপনারা। এটা থেকে বারবার যেটা বলছি, এটা থেকে বোঝা যাচ্ছে যে একটা বদল পার্টির মধ্যে হচ্ছে। আমরা আবার কথা বলবো পরে। ধন্যবাদ।